Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা অলরেডি ইউজিসি নেট হোম সায়েন্স পেপার 2 এর ইউনিট 1 এবং ইউনিট 2 কমপ্লিট করে ফেলেছি। যারা এখনো পর্যন্ত ভিডিও দেখোনি, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা কমপ্লিট রিভিশন যে সিরিজটা চলছে সেখানে ইউনিট 3 টেক্সটাইলস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 এ কি রয়েছে এই ইউনিটের? এখানে কিছু টেক্সটাইল টার্মিনোলজিস নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। প্রথমে যে টেক্সটাইল টার্মস গুলো সম্পর্কে আমরা জানবো তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফাইবার। এই ফাইবার কি জিনিস? এটা হচ্ছে টেক্সটাইলের একটা বেসিক ইউনিট। এটা ন্যাচারাল হতে পারে, যেরকম কটন হয়ে গেল, উল হয়ে গেল, সিল্ক হয়ে গেল, অথবা সিনথেটিকও হতে পারে, যেরকম পলিয়েস্টার, নাইলন ইত্যাদি। এবার হচ্ছে আমি ফাইবার পেলাম। ঠিক আছে, আমি ফাইবার পেলাম। ফাইবার পাওয়ার পর সেটাকে আমি কি তৈরি করব? সেটাকে আমি তৈরি করব সুতো বা ইয়ার্ন। তাহলে ইয়ার্ন কি? ইয়ার্ন হচ্ছে কন্টিনিউয়াস স্ট্র্যান্ডস অফ ফাইবার্স টুইস্টেড টুগেদার টু ফর্ম থ্রেডস। তার মানে ধরো এরকম আমি কিছু তুলোর অংশ পেলাম, এটাকে টুইস্ট করা হবে, তার মানে এরকম বাঁধ দেওয়া হবে। দেওয়ার পর আমি কি তৈরি করব? দেওয়ার পর আমি থ্রেড বা প্রপার যে সুতো হয় সেটা তৈরি করব। এবার হচ্ছে উইভ, যেটাকে আমরা বলে থাকি বুনাই। দ্য ইন্টারলেসিং অফ ইয়ার্নস টু ক্রিয়েট ফ্যাব্রিক স্ট্রাকচার্স। ধরো আমরা যে ধরনের জামা কাপড় পরে রয়েছি সেগুলোও কিন্তু এইভাবে তৈরি করা হয়। তার মানে ওখানে কিছু ইয়ার্ন একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে? উইভিং তৈরি করে, এবং উইভিং এর মাধ্যমে একটা ফ্যাব্রিকের পুরো স্ট্রাকচার তৈরি হয়। এবার আলটিমেটলি আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে রয়েছে ফ্যাব্রিক। তাহলে ফ্যাব্রিক কি হয়? টেক্সটাইল ম্যাটেরিয়াল মেড বাই উইভিং, নিটিংও হতে পারে এবং বন্ডিং ফাইবার্সও হতে পারে, যেটাকে ওয়েডিং বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল আমাদের টেক্সটাইল টার্মিনোলজিস। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফাইবার্স। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে ন্যাচারাল ফাইবার্স, অর্থাৎ স্বাভাবিক, যেগুলো আমরা প্রাকৃতিক উপায়ে পেয়ে থাকি। যেরকম আমরা প্ল্যান্টস থেকে পেয়ে থাকি কটন, ফ্লেক্স, অ্যানিমেলস থেকে পেয়ে থাকি উল, সিল্ক, এছাড়া মিনারেলস থেকে পেয়ে থাকি অ্যাসবেস্টস। সিনথেটিক ফাইবার্সও হয় কিছু, যেগুলো ম্যানমেড ফাইবার্স মূলত, যেরকম পলিয়েস্টার, নাইলন এবং অ্যাক্রাইলিক। কিছু ব্লেন্ডেড হয়, তার মানে আমরা বলতে পারি সেখানে কিছু ন্যাচারাল ফাইবারও থাকবে, কিছু সিনথেটিক ফাইবারও থাকবে, সেগুলোকে আমরা ব্লেন্ডেড ফাইবারস বলছি। এবার যদি আমরা দেখি ইয়ার্নের মধ্যে, তাহলে ইয়ার্নের মধ্যে কি কি হতে পারে? প্রথমে হয় স্পান ইয়ার্নস। স্পান ইয়ার্নসটা কি? এগুলো স্টেপল ফাইবার, তার মানে ছোট ছোট ফাইবারকে টুইস্টিং করে তৈরি করা হয়। তারপর হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন। এগুলো কন্টিনিউয়াস স্ট্র্যান্ড যেগুলো থাকে ফাইবারের, অথবা অনেক সময় সিনথেটিকেরও কিন্তু তৈরি করা হয়। তারপর হচ্ছে আমাদের টেক্সচার্ড ইয়ার্ন। এটা হচ্ছে বেসিক্যালি মডিফাইড ফর বাল্ক অ্যান্ড ইলাস্টিসিটি। এটা কিন্তু স্পেশালাইজড আমরা বলতে পারি টেক্সচার্ড ইয়ার্ন। উইভের ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, একটা হয় প্লেন উইভ, যেখানে ওভার অ্যান্ড আন্ডার ইন্টারলেসিং করা হয়। আর একটা হয় টুইল উইভ, ডায়াগনাল থাকে, ঠিক আছে, এরকম, এরকম বা এরকম, যেটা আমাদের ওয়ার এবং ওয়েফট হয়, মানে টানা এবং বানার যে ধাগাগুলো হয় সেগুলো দিয়ে তৈরি করা হয় ফর দ্য পারপাস অফ ডিউরেবিলিটি। স্যাটিন ওয়েভ হয়, এটা স্মুথ হয় এবং লাস্টার সারফেস কিন্তু হয়ে থাকে। এবার হচ্ছে যে আমরা কিভাবে এই ফাইবার্স এবং উইভিং এর আইডেন্টিফিকেশন করব। তাহলে সবার ফার্স্টে হচ্ছে বার্ন টেস্ট, আগুনে পুড়িয়ে। আমরা ফাইবারকে যদি আগুনে পোড়াই তার মাধ্যমেও কিন্তু আমরা টেস্টিং করতে পারি, মাইক্রোস্কোপিক অ্যানালিসিসও করতে পারি, ফাইবারের স্ট্রাকচার অ্যানালিসিস করতে পারি, এবং কেমিক্যাল টেস্টিংও করতে পারি, অর্থাৎ ফাইবার কম্পোজিশনের আইডেন্টিফাইজ করতে পারি আমরা কেমিক্যাল টেস্টিং এর মাধ্যমে। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর বুলেট পয়েন্ট। তাহলে 2 নম্বরে কি রয়েছে সিলেবাসে? যে এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ মেজর ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড ফাইবার্স, তাদের প্রপার্টিজ আর তাদের ইউজ। সবার ফার্স্টে কি রয়েছে? সবার ফার্স্টে ন্যাচারাল এবং ম্যানমেড ফাইবার্স এর ম্যানুফ্যাকচারিং প্রসেস রয়েছে। তাহলে ন্যাচারাল ফাইবারকে কিভাবে তৈরি করা হয়? প্রথমে হারভেস্ট করা হয়, তার মানে পিকিং করা হয়, যেরকম কটনের ক্ষেত্রে ফার্স্টে পিকিং করা হয়, উলের ক্ষেত্রে শিয়ার্ড করা হয়, তাই না? সিল্কের ক্ষেত্রে এক্সট্রাক্টেড করা হয়, এইভাবে হয়ে থাকে। তারপর ক্লিনিং অ্যান্ড প্রসেসিং, এই যে আমরা কটন, উল বা সিল্ক যাই বলো না কেন, এদের পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং এদের মধ্যে যদি কোনো রকমের ইমপিউরিটিস থাকে
সেগুলোকে দূর করব। তারপর হচ্ছে স্পিনিং। এই স্পিনিং আবার বিভিন্ন রকমের হয়ে থাকে। এই টুইস্টিংটা করব যাতে কিনা একটা ইয়ার্ন এবং তারপর একটা ভালো থ্রেড প্রসেস হতে পারে। উইভিং অর নিটিং, yarns are woven or knitted into fabrics. Finishing, fabrics undergo treatments like dyeing and softening. এবং এইভাবে কিন্তু পুরো বিষয়টা হয়ে থাকে। এবার হচ্ছে ম্যানমেড ফাইবার্স। ম্যানমেড ফাইবার্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এরা বিভিন্ন কেমিক্যাল প্রসেসের দ্বারা তৈরি হয়। সিনথেটিক ফাইবার যেটা হচ্ছে আমাদের পলিয়েস্টার, নাইলন, সেলুলোজ ফাইবার যেগুলো আমাদের হচ্ছে রেয়ন, ভিসকস, এগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করা হয়, যার মধ্যে প্রথম স্টেজই হচ্ছে পলিমারাইজেশন। এখানে কি দেখে থাকি আমরা, র ম্যাটেরিয়াল যেটা হয় পেট্রোলিয়াম বেসড বা হচ্ছে আমাদের প্ল্যান্ট বেসড, সেগুলোকে কেমিক্যালি কিন্তু প্রসেস করা হয়ে থাকে। এক্সট্রুশন পদ্ধতি ব্যবহার করা হয়। লিকুইড যে পলিমার্স গুলো হয় সেগুলোকে কিন্তু স্পিনারেটস এর মাধ্যমে, যেখান থেকে মেনলি যে থ্রেডিংটা, সেই থ্রেডিংটা তৈরি করা হয়। স্ট্রেচিং অ্যান্ড টেক্সচারিং, ফাইবার্স আর ট্রেসড অর ফর স্ট্রেংথ অ্যান্ড সামটাইমস টেক্সচার ফর বাল্ক, তার মানে যাতে ভলিউমে বেশি হয়। আর কি উইভিং বা নিটিং করা হয়ে থাকে, ফাইবারস আর কনভার্টেড ইনটু ফ্যাব্রিক্স। ফিনিশিং কি, ফিনিশিং হচ্ছে একদম লাস্ট একটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে কি করা হয়, ওয়াটার প্রুফিং বা রিঙ্কেল রেজিস্ট্যান্ট, কুঁচকে যাওয়া, যেটা আমরা কটনের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই বা সিল্কের ক্ষেত্রে অতটা দেখতে পাই না, এই বিষয়গুলো কিন্তু দেখা হয়ে থাকে। এবার হচ্ছে প্রপার্টিজ এবং এন্ড ইউজেস। প্রপার্টিজ এর মধ্যে আমরা কি দেখব, প্রপার্টিজ এর মধ্যে আমরা যদি কটনের ক্ষেত্রে দেখি তাহলে কটনের ক্ষেত্রে এটা সফট হয়, ব্রেদেবল হয়, মানে কটনের কোনো চুড়িদার বা কোনো কুর্তি পরলে কি হয় আমাদের একটু খুব ভালো লাগে, স্পেশালি এই সামার টাইমে। এবং অ্যাবজর্বেন্ট হয়, যেরকম ঘামটাকে অ্যাবজর্ব করতে পারে, মানে জলটাকে অ্যাবজর্ব করতে পারে। আর কি, আর যদি আমরা দেখি ক্লোদিং, হোম টেক্সটাইলে ইউজ করা হয়। উলটা আমরা জানি যে মূলত সোয়েটার, ব্ল্যাঙ্কেট এই সমস্ত জিনিসে ব্যবহার করা হয় এবং উল ওয়ার্ম হয়, ইলাস্টিক হয়, ময়েশ্চার উইকিং হয়। সিল্ক লাস্টার হয় ডেফিনেটলি এবং স্ট্রং হয়, লাইট ওয়েট হয়, লাক্সারি অ্যাপারেলে এবং আপহলিস্ট্রিতে কিন্তু ইউজ করা হয়। পলিয়েস্টার, এটা ডিউরেবল হয়, রিঙ্কেল রেজিস্ট্যান্ট হয় এবং কুইক ড্রাইং হয়ে থাকে। স্পোর্টস ওয়্যার তৈরি করতে বা আপহলিস্ট্রিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। নাইলন, নাইলন স্ট্রং হয়, ইলাস্টিক হয় এবং ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু এর থাকে, কারণ ওয়াটারকে এটা সেইভাবে কিন্তু অ্যাবজর্ব করে না। অ্যাক্টিভ ওয়্যার যেগুলো হয়, মানে স্পোর্টস ওয়্যার বেসিক্যালি যেগুলো হয়, রোবস যেগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এবার হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট। ৩ নাম্বার পয়েন্টে কি রয়েছে, ডিফারেন্ট মেথডস অফ ফ্যাব্রিক কনস্ট্রাকশন। প্রথমে যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে উভেন ফ্যাব্রিক্স এর জন্য। কনস্ট্রাকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা ইন্টারলেসিং এর মাধ্যমে দুটো সেটস অফ ইয়ার্নসকে কিন্তু রাইট অ্যাঙ্গেলে, মানে ওয়ার্প এবং ওয়েফট এই পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে। প্লেন উইভ আমরা দেখেছি যেরকম কটন, পপলিনের হয়ে থাকে। টুইল উইভের যদি আমরা এক্সাম্পল দেখে থাকি তাহলে ডেনিম মানে জিন্স যেগুলো হয়, গ্যাবার্ডিন হয়ে থাকে। স্যাটিন উইভ আমরা সিল্ক আর স্যাটিন কাপড়ে কিন্তু দেখতে পাই। প্রপার্টিজ অলরেডি আমরা আগে দেখেছি এবং এন্ড ইউজও দেখলাম। নিটেড ফ্যাব্রিক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়েভড নিটিং কোথায় করা হয়ে থাকে, বেসিক্যালি টি শার্ট যেগুলো হয়, সোয়েটার যেগুলো হয়। ওয়ার্প নিটিং কোথায় করা হয়ে থাকে, মাল্টিপল ইয়ার্নস যেগুলো হয়, লেস, মেশ, মানে এরকম জালিকা টাইপের প্রস্তুত করা হয়, ঠিক আছে। এদের প্রপার্টিজও আমরা দেখেছি, এন্ড ইউজও আমরা অলরেডি দেখে নিয়েছি চার্টের মাধ্যমে। নন ওভেন ফ্যাব্রিক্স এর ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা স্পান বন্ডেড হয় যেরকম মেডিকেল মাস্ক যেটা হয়ে থাকে, আর একটা নিডল পাঞ্চড হয় যেরকম ফেল্ট যেটা হয়ে থাকে। ফেল্টিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি ভেলভেটের যে জিনিসটা হয় সেটা কিন্তু ফেল্টিং পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়। টেক্সটাইল ফিনিশেস, টেক্সটাইল ফিনিশেস এর মধ্যে যদি আমরা দেখি, কিছু অ্যাস্থেটিক ফিনিশেস হয় যেটা কিনা যে দেখাটা, যে লুকটা, সেটাকে একটু মডিফাই করে এবং ফ্যাব্রিকের যে ফিলিংটা সেটাকে খুব ভালো করে। তার মধ্যে একটা ক্যালেন্ডারিং আছে যেটা স্মুথ করে ফ্যাব্রিককে, গ্লসি করে সারফেসটা। মার্চেন্ডাইজেশন আছে যেটা বেসিক্যালি লাস্টার এবং স্ট্রেংথ এনে দেয়। সফেনিং আছে যেটা বেসিক্যালি ফ্যাব্রিকের যে ড্র্যাপেবিলিটি এবং কমফর্টটাকে ইমপ্রুভ করে। কিছু ফাংশনাল ফিনিশেসও হয় যেরকম ওয়াটার প্রুফিং, এটা ফ্যাব্রিককে ওয়াটার রেজিস্ট্যান্ট তৈরি করে। কিছু ফ্লেম রিটার্ডেন্ট, এটা কিন্তু ফ্লেমেবিলিটিটাকে রিডিউস করে থাকে।
এছাড়া অ্যান্টিমাইক্রোবায়াল, এটা কিন্তু যে বিভিন্ন মাইক্রোবায়াল বা ব্যাকটেরিয়াল যে গ্রোথ রয়েছে সেটাকেও প্রিভেন্ট করে থাকে। মেকানিক্যাল ফিনিশেস, একটা হয় ব্রাশিং, এটা কিন্তু সফট এবং ফাজি টেক্সচারকে ক্রিয়েট করে থাকে। স্যানফরাইজেশন, এটা শ্রিঙ্কেজ মানে কুঁচকে যাওয়াটাকে প্রিভেন্ট করে থাকে। এমবোসিং, এটা ডেকোরেটিভ প্যাটার্নসের জন্য ইউজ করা হয়। কেমিক্যাল ফিনিশেস, রেজিন ফিনিশিং হয় রিঙ্কল রেজিস্ট্যান্সের জন্য, ব্লিচিং হয় হোয়াইটনেস ইমপ্রুভের জন্য, অ্যান্টিস্ট্যাটিক ট্রিটমেন্ট হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে রিডিউস করার জন্য। এবার কিভাবে টেক্সটাইল ফিনিশগুলোকে কিভাবে প্রসেসিং করা হয়? একটা প্রি ট্রিটমেন্ট করা হয় যেটা কিনা ক্লিনিং এবং প্রিপেয়ারিং হয়ে থাকে। আর একটা অ্যাপ্লিকেশন হয় মেকানিক্যাল বা কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে। আর একটা ড্রাইং এবং কিউরিং হয় যেটা কিনা মিক্সিং দ্য ফিনিশ অনটু দ্য ফ্যাব্রিক। আর একটা হয় ফাইনাল ইন্সপেকশন যেটা বেসিক্যালি কোয়ালিটি অ্যান্ড ডিউরেবিলিটিটাকে এনহ্যান্স করে থাকে। এবার হচ্ছে পারপাসেস অফ টেক্সটাইল ফিনিশেস। পারপাসেস অফ টেক্সটাইল ফিনিশেস যদি আমরা দেখি তার মধ্যে একটা কি, এটা অ্যাপিয়ারেন্স এবং টেক্সচারকে এনহ্যান্স করে থাকে। আর কি, ডিউরেবিলিটি আর পারফরমেন্সকে ইমপ্রুভ করে থাকে। স্পেশাল প্রপার্টিস যেগুলো হয় যেরকম ওয়াটার রেজিস্ট্যান্ট, ফ্লেম রিটার্ডেন্সি, এগুলোকে অ্যাড করে থাকে। আর কি, কমফর্ট এবং যে ওয়্যারেবিলিটি, পরার পর যে ফিলিংটা সেই ফিলিংটাকে ইমপ্রুভ করে থাকে। এবার হচ্ছে ডাইং অ্যান্ড প্রিন্টিং, 5 নাম্বার যে রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে ডাইং এবং প্রিন্টিং। প্রথমে তো আমরা দেখব যে ডাইং বলতে আমরা কি বুঝি। ডাইং হচ্ছে বেসিক্যালি কালার অ্যাপ্লাই করা টেক্সটাইলের উপর। আর প্রিন্টিং কি, অ্যাপ্লিকেশন অফ কালার ইন আ স্পেসিফিক প্যাটার্ন অন ডিজাইন, এটাই হচ্ছে প্রিন্টিং। তাহলে মেথডস অফ প্রিন্টিং এর মধ্যে যদি আমরা দেখি, একটা হয় ব্লক প্রিন্টিং, এটা কার্ভড উডেন ব্লকস এর মাধ্যমে করা হয়। আর একটা হয় টাই ডাই, এটাও কিন্তু একটা নির্দিষ্ট সেকশনকে বেঁধে তারপর করা হয়ে থাকে। বাটিক, বাটিকের জিনিস আমরা অনেক দেখে থাকি, ওয়্যাক্স অ্যাপ্লাই করা হয় এখানে। রোলার প্রিন্টিং হয়ে থাকে যেখানে বেসিক্যালি এনগ্রেভড রোলার্স ইউজ করা হয়ে থাকে। স্ক্রিন প্রিন্টিং, যেখানে ইঙ্ক ইউজ করা হয়ে থাকে। ডিসচার্জ প্রিন্টিং, যেখানে ডায়েট ফ্যাব্রিক ক্রিয়েট করা হয়, প্যাটার্নস ক্রিয়েট করা হয়। হিট ট্রান্সফার প্রিন্টিং, যেখানে কিন্তু ট্রান্সফার ডিজাইনস ফ্রম পেপার টু ফ্যাব্রিক। ডিজিটাইজড প্রিন্টিং, যেখানে বেসিক্যালি মডার্ন টেকনিককে কাজে লাগিয়ে কিন্তু প্রিন্টিংটা করা হয়ে থাকে। 6 নাম্বার সিলেবাসে কি রয়েছে, ট্র্যাডিশনাল টেক্সটাইল অফ ইন্ডিয়া। প্রথমে যে দেখব এমব্রয়ডার টেক্সটাইল, যার মধ্যে ফার্স্ট হচ্ছে ফুলকারি। ফুলকারি পি দিয়ে, পাঞ্জাবও পি দিয়ে, তার মানে পি দিয়ে আমরা মনে রাখবো ফুলকারি ফ্রম পাঞ্জাব। চিকনকারি, যেটা বেসিক্যালি লখনৌ উত্তরপ্রদেশের ফেমাস। কাঁথা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা। জাদোসি, দিল্লি, রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশ। প্রিন্টেড টেক্সটাইলের মধ্যে একটা হচ্ছে বাগরু এবং সাংহানেরি, এটা বেসিক্যালি রাজস্থানের ফেমাস। এবং এখানে ফ্লোরাল এবং জিওমেট্রিক মোটিভস, তার মানে আমি বলতে পারি এক কথায় ডিজাইন। ঠিক আছে, সাপোজ এটা আমার একটা বাগরু ওড়না। ঠিক আছে, এই ওড়নার উপর আমি কিছু এরকম ফুলের ডিজাইন দিলাম, কিছু প্রজাপতির ডিজাইন দিলাম, তাই না? এটাকেই মেনলি এখানে মোটিভ বলে থাকছে। আজরাক, আজরাক গুজরাটের ফেমাস। কলমকারি, কলমকারি বেসিক্যালি অন্ধ্রপ্রদেশের ফেমাস। উভেন টেক্সটাইলের মধ্যে যদি আমরা দেখি তাহলে একটা হচ্ছে বানারসি সিল্ক, এটা বারাণসী উত্তরপ্রদেশের ফেমাস একটা টেক্সটাইল। কাঞ্জিভারাম সিল্ক, এটা তামিলনাড়ুর ফেমাস একটা টেক্সটাইল। পোচমপল্লী ইকত, এটা তেলেঙ্গানার একটা ফেমাস টেক্সটাইল। এবং পটোলা, যেটা বেসিক্যালি গুজরাতের একটা ফেমাস টেক্সটাইল, এবং এখানে ডাবল ইকত উইভিং কিন্তু ইউজ করা হয়। ডায়েট টেক্সটাইলের মধ্যে একটা রয়েছে বাঁধনি, রাজস্থান এবং গুজরাতের। লেহেরিয়া, এটাও রাজস্থানের। বাটিক, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড তামিলনাড়ুর। এবার আমি কিভাবে বিভিন্ন ধরনের যে ফাইবার এবং তাদের যে টেকনিক অফ আইডেন্টিফিকেশন সেটা কি হয়ে থাকে। ফার্স্ট অফ অল, ফাইবার কন্টেন্ট, কটন, সিল্ক, উল, সিনথেটিক ব্লেন্ডস এর কি রয়েছে। কিছু টেকনিক হয় উইভিং মাধ্যমে, নাকি প্রিন্টিং এর মাধ্যমে, নাকি ডাইং এর মাধ্যমে। মোটিভ কি ইউজ করা হচ্ছে, কি ধরনের কালার করা হচ্ছে এবং কি ধরনের ডিজাইন করা হচ্ছে। 7 নম্বর পয়েন্ট কি রয়েছে সিলেবাসে, টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। টেক্সটাইল টেস্টিং এবং কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে টেক্সটাইল টেক্সটাইল বেসিক্যালি এনশিওর করে ফ্যাব্রিক মিট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস ফর ডিউরেবিলিটি, পারফরমেন্স অ্যান্ড সেফটি। তার মানে আমি একটা জামা কাপড় তৈরি করলাম, সেটাকেও তো আমাকে স্ট্যান্ড করাতে হবে, এবং সেটা কিভাবে আমি স্ট্যান্ড করাতে পারি সেই বিষয়গুলো বেসিক্যালি আমরা এখানে দেখে থাকি। কোয়ালিটি কন্ট্রোলটা বা কিউসি যেটা আমরা বলে থাকি, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি করে, এটা কনসিস্টেন্সি এবং রিলায়েবিলিটি টেক্সটাইলের যে প্রোডাকশন হাউস সেটাকে মেনটেন করে চলে। তাহলে টেক্সটাইল টেস্টিং এর নিড কেন, কেন প্রয়োজনীয়তা? প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করা, ফল ডিটেকশন করা, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা, যে আর নতুন কি আসতে পারে। এবার স্যাম্পলিং মেথডের ক্ষেত্রে যদি আমরা দেখি,
র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে করতে পারি, তারপর সিস্টেমেটিক স্যাম্পলিং এর মাধ্যমে করতে পারি এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মাধ্যমে করতে পারি। Techniques for testing fibers, yarns, fabrics and garments. ফাইবার টেস্টিং বেসিক্যালি স্ট্রেংথ, ফাইননেস, ময়েশ্চার কন্টেন্ট চেক করা হয়। ইয়ার্নের ক্ষেত্রে টুইস্টিং কিরকম রয়েছে, টেনসাইল স্ট্রেন কতটা রয়েছে, ইভেননেস কতটা রয়েছে সেগুলো দেখা হয়। ফেব্রিক টেস্টিং এর মধ্যে ওয়েট, থিকনেস এবং এয়ার পারমিয়াবিলিটি দেখা হয়ে থাকে। গার্মেন্ট টেস্টিং এর মধ্যে সিম স্ট্রেংথ, শ্রিঙ্কেজ এবং ওয়্যার রেজিস্ট্যান্স চেক করা হয়ে থাকে। স্পেসিফিক টেক্সটাইল টেস্ট যেগুলো হয় সেগুলো কালার ফাস্টনেস হয়ে থাকে। এছাড়া শ্রিঙ্কেজ টেস্ট হয়ে থাকে, পাইলিং টেস্ট হয়ে থাকে এবং জিএসএম গ্রামস পার স্কোয়ার মিটার, যেটা বেসিক্যালি ফ্যাব্রিকের ওয়েট এবং ডেন্সিটি ডিটারমাইন করে থাকে। ৮ নম্বরে কি রয়েছে? ৮ নম্বরে রয়েছে টেক্সটাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল। এখানে যদি আমরা ফার্স্টে দেখি, আমরা কথা বলবো যে ব্যান্ড ডাইজ এবং হার্মফুল কেমিক্যালস নিয়ে। অ্যাজোডাইজ যেটা রয়েছে সেটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে অনেক দেশে। ফর্মালডিহাইড এবং হেভি মেটালস এটাও কিন্তু টক্সিসিটির জন্য ব্যান্ড। রেস্ট্রিক্টেড সাবস্টেন্স যেরকম রয়েছে ওকেটেক্স, স্ট্যান্ডার্ড এবং 100 এনশিওর টেক্সটাইলস আর ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস। ইকো ফ্রেন্ডলি টেক্সটাইল বেসিক্যালি আমরা নামের মাধ্যমেই বুঝতে পারছি যে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। অর্গানিক কটন যেটা রয়েছে, রিসাইকেলড ফ্যাব্রিক যেটা রয়েছে, ন্যাচারাল ডাইস যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সব ইকো ফ্রেন্ডলি টেক্সটাইল। কন্টামিনেশন অ্যান্ড এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট, টেক্সটাইল ওয়েস্ট ওয়াটার যেগুলো হয় তাই না, ডাই করার পর মেটাল, হেভি মেটালসের মাধ্যমে। এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মধ্যে কি পড়ে? বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আছে, মেমব্রেন ফিল্ট্রেশন রয়েছে, কেমিক্যাল নিউট্রালাইজেশনও কিন্তু রয়েছে। ইকো লেভেলস, এবার জামা কাপড়ের উপরে তো ট্যাগ থাকে, যেই ট্যাগগুলো দেখে আমরা বুঝতে পারি, বিভিন্ন টেক্সটাইলের ক্ষেত্রেই আমরা দেখতে পাই, সেই ট্যাগগুলোও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। জিওটিএস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্যাগ, দ্যাট ইজ গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড। এটা কিন্তু অর্গানিক ফাইবার প্রোডাকশন, এবং এই প্রসঙ্গে বলে রাখি অর্গানিক ফাইবারের উপরেও কিন্তু একটা ভিডিও রয়েছে, তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখে নিতে পারো। ৯ নম্বর ইউনিটে কি রয়েছে? রিসেন্ট ডেভেলপমেন্ট ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। প্রথমত ন্যানো টেক্সটাইল, প্রথম ডেভেলপমেন্ট হচ্ছে ন্যানো টেক্সটাইল। ন্যানো টেকনোলজি এনহ্যান্সেস দ্য ফ্যাব্রিক প্রপার্টিস। কিভাবে? ওয়াটার রেজিস্ট্যান্ট ইমপ্রুভ করে, অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট ইমপ্রুভ করে এবং ইউভি প্রোটেকশন ইমপ্রুভ করে। সেলফ ক্লিয়ারিং ফ্যাব্রিক, ন্যানো পার্টিকেল যেগুলো রয়েছে সেগুলো ডার্ট অ্যান্ড স্টেনটাকে রিপেল করতে পারে। স্মার্ট টেক্সটাইল যেটা রয়েছে, যেটা কিনা ন্যানো ফাইবার্স ইন্টিগ্রেশনের মাধ্যমে, টেম্পারেচার রেগুলেশনের মাধ্যমে করা হয়ে থাকে। টেকনিক্যাল টেক্সটাইল, একটা তো মেডিকেল ফিল্ডে আমরা যেই ধরনের জামা কাপড়গুলো ইউজ করা হয়, যে ড্রেসটা ইউজ করা হয়, যে মাস্কটা ইউজ করা হয়, সার্জিক্যাল গাউনস যেগুলো থাকে সেগুলো। জিও টেক্সটাইলের মধ্যে আমরা বলতে পারি কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে যখন তারা যেই ধরনের টেক্সটাইল ইউজ করে। প্রোটেক্টিভ টেক্সটাইল ধরো যে সমস্ত আমাদের যারা বুলেট প্রুফ বা ফায়ার রেজিস্ট্যান্ট বা কেমিক্যাল রেজিস্ট্যান্ট যে সমস্ত জিনিসগুলো পড়ে থাকে। অকুপেশনাল ক্লোদিং যদি আমি বলি, তাহলে এর উপরে একটা শর্টস অ্যাভেলেবেল রয়েছে আমার চ্যানেলে। সেখানে কিন্তু একটা ডিটেলস শর্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের অকুপেশনে কি কি ধরনের টেক্সটাইল ইউজ করা হয় সেটা দেখানো হয়েছে। তাহলে অকুপেশনাল মানে কর্মক্ষেত্রের অ্যাকর্ডিং। তাহলে হাই পারফরমেন্স ওয়ার্কওয়্যার যেগুলো হয়ে থাকে ফায়ার লিফটিং বা হেলথ কেয়ার প্রফেশনের সাথে, স্মার্ট ইউনিফর্ম যেগুলো হয়, ইকো ফ্রেন্ডলি ওয়ার্কওয়্যার যেগুলো হয়, যেগুলো সাস্টেইনেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেগুলো। জিরো ওয়েস্ট ডিজাইনিং কি বলা হয়? বেসিক্যালি প্যাটার্ন মেকিং টেকনিককে একটু মডিফাই করা, 3D নিটিং অ্যান্ড সিমলেস গার্মেন্ট প্রোডাকশন করা, সার্কুলার ফ্যাশন যেটা হয় যেখানে সাস্টেইনেবিলিটি মেনটেন হয় সেটাও কিন্তু দেখে নেওয়া। আর কি? আপসাইকেলিং এবং রিসাইকেলিং। আপসাইকেলিং বেসিক্যালি টেক্সটাইল ওয়েস্ট যেটা থাকে সেটাকে হাই কোয়ালিটি প্রোডাক্টে ট্রান্সফার করে। রিসাইকেলিং কি হয়? ডিসকার্ডেড যে ফ্যাব্রিকগুলো থাকে সেটাকে নিউ টেক্সটাইলে রিটার্ন করে। সার্কুলার টেক্সটাইল ইকোনমি কি হয়? রিডিউস দ্য ল্যান্ডফিল ওয়েস্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য সাস্টেইনেবিলিটি। নেক্সট আমরা এবার আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের টপিকের সাথে যে রিসার্চের পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু আলোচনা করব। প্রথম কি রয়েছে? প্রথম রয়েছে আমাদের ডেসক্রিপটিভ রিসার্চ। এখানে কিওয়ার্ড কি কি রয়েছে? অবজার্ভিং আর ডেসক্রাইবিং। তার সাথে সাথে কোন কোন রিসার্চ এর মধ্যে আসে? কেস স্টাডি, অবজারভেশনাল স্টাডি এবং কন্টেন্ট অ্যানালিসিস। সার্ভে রিসার্চের মধ্যে এখানে আমরা লার্জ স্যাম্পল নিয়ে কাজ করে থাকি কোয়েশ্চেনিয়ার ফরম্যাটের মাধ্যমে বা ইন্টারভিউজের মাধ্যমে। এটা পাবলিক ওপিনিয়ন স্টাডিজ যেগুলো হয়ে থাকে বা মার্কেট রিসার্চ যেগুলো হয়ে থাকে বা সোশ্যাল সায়েন্স রিসার্চ যেগুলো হয়ে থাকে সেগুলো। হিস্টোরিক্যাল রিসার্চ, এখানে আমরা পাস্ট ইভেন্ট, কি ট্রেন্ড চলছে, কি রেকর্ডস হচ্ছে সেগুলো দেখে থাকি।
কোয়ালিটেটিভ রিসার্চ হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে আর্কাইভাল স্টাডিজ হতে পারে, হিস্টোরিক্যাল অ্যানালিসিস হতে পারে, ডকুমেন্টারি রিসার্চও কিন্তু হতে পারে। কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে নন নিউমেরিক্যাল ডেটা যেগুলো রয়েছে, যেরকম এক্সপিরিয়েন্স, ইমোশন, বিহেভিয়ার, এগুলোর মধ্যে কে কে আসতে পারে? এথনোগ্রাফি, গ্রাউন্ডেড থিওরি, ফেনোমেনোলজি। কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কি আসে? ডেটা, নিউমেরিক্যাল ডেটা যেগুলো রয়েছে তার সাথে সাথে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোরিলেশনাল স্টাডিজ এবং সার্ভেস কিন্তু এর মধ্যে এসে থাকে। অ্যানালিটিক্যাল রিসার্চের মধ্যে কজ এফেক্ট রিলেশনশিপস, তার সাথে সাথে সায়েন্টিফিক স্টাডিজ যেগুলো হয়, পলিসি অ্যানালিসিস যেগুলো হয়, ইকোনমিক রিসার্চ যেগুলো হয়, তার মধ্যে কিন্তু এসে থাকে। এবং অ্যাকশন রিসার্চের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নিয়ে এটা কাজ করে এবং এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট সেক্টর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু মেইনলি এখানে আলোচনা হয়ে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। এই কুইক রিভিশন যে সিরিজটা আমাদের চলছে, যেখানে আমরা কুইকলি পুরো ইউনিটটাকে কিন্তু রিভিশন করছি। ইউনিট 1, ইউনিট 2 হয়ে গেছে, আজকে ইউনিট 3 হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল আমরা আবার পরশুদিন কিন্তু ইউনিট 4 নিয়ে হাজির হব। কেউ যদি ডিসেম্বর ইউজিসি নেট হোম সায়েন্সের প্রিপারেশন করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। পেড ব্যাচ 4th অফ জুলাই থেকে স্টার্ট হবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডেফিনেটলি যে ডিটেল স্টাডি গাইড এবং ডিটেলস ফি স্ট্রাকচার কিন্তু জেনে নিতে পারো। অবশ্যই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।